তিনি একাই হেঁটেছিলেন, একটি গপ্র তার প্যাকের পিছনে আটকে আছে, লেন্সটি তার পিছনে যা কিছু ছিল তার দিকে নির্দেশ করে। সেই রাতে ফুটেজটি ফিরে দেখে তিনি একটি বিশাল আকৃতি খুঁজে পান। দুটি কাণ্ডের মধ্যে তাকে চলে যেতে দেখছিলেন। সে কখনো নড়াচড়া করতে শোনেনি। 50 মিটার থ্রু দ্য স্প্রুস। ভ্যাঙ্কুভার দ্বীপের পশ্চিম উপকূলে টোফিনোর কাছে রেইন ফরেস্ট পরিষ্কারভাবে আলো ফেলতে দেয় না। সিটকা স্প্রুস মাথার উপরে 2 ফুট উপরে উঠে, তাদের কাণ্ডগুলি ভেজা শ্যাওলা দিয়ে মোড়ানো। সারাদিন নিচের দিকে ঝরে যায় এবং ট্রেইলটি একটি এক সবুজ করিডোরে শুরু হয়ে যায় যেখানে দৃশ্যমানতা পরের বাঁকের অনুমতি দেয়। 2006 সালে একজন ভাই এবং বোন একসাথে সেই করিডোরে হাইকিং করছিলেন। মানুষ যেভাবে শান্ত হয়ে যায় যখন একটি জঙ্গল যথেষ্ট বড় হয়ে যায়। একটি ঘরের মতো মনে হয়। 50 মিটার এগিয়ে গাছের মাঝে কিছু দাঁড়িয়েছিল। বোনটি প্রথম দেখেছিল এবং হাঁটা থামিয়েছিল। তিনি পরে এটিকে হিউম্যানয়েড হিসাবে বর্ণনা করেছিলেন, মোটামুটি 7 ফুট লম্বা, অন্ধকার, একজন মানুষের পক্ষে খুব চওড়া কাঁধ, ফিল্টার করা সবুজ আলোর প্যাচে সম্পূর্ণরূপে গতিহীন। তার ভাই তার পাশে নিথর। চিত্রটি তার ওজন পরিবর্তন করেনি। মাথা ঘুরল না। এটি কেবল করিডোরে দাঁড়িয়েছিল যেভাবে একটি হরিণ দাঁড়াতে পারে, হরিণগুলি ছাড়া। খাড়া দাঁড়ায় না এবং হরিণের কাঁধ থাকে না। সে তার ফোন তুলল। ক্যামেরাটি উঠার মুহূর্তে চিত্রটি ঘুরে গেল এবং একটি একাত্তর গতির সাথে আন্ডারগ্রোথের দিকে চলে গেল। বলটু নয়, ক্র্যাশ নয়, একটি ইচ্ছাকৃত প্রত্যাহার, আন্দোলন। এমন কিছু যা সেখানে যা করতে এসেছিল তা শেষ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে শুধুমাত্র একটি সংক্ষিপ্ত দুটি কাণ্ডের মধ্যে গাঢ় আকৃতির স্লাইডিং ইতিমধ্যেই সবুজে অর্ধেক দ্রবীভূত হয়ে গেছে। তাদের মধ্যে একজন বলতে থাকে ভালুক, শব্দটি প্রতিবারই শান্ত হচ্ছে। অন্যজন উত্তর দেওয়া বন্ধ করে দিল। 50 মিটার নিবন্ধন। আকার এবং অঙ্গবিন্যাস করার জন্য যথেষ্ট কাছাকাছি। মুখ দেখা অনেক দূরে। ডরিজ লাইন। বাবা গাড়ি চালাচ্ছিলেন। ছেলেটি প্যাসেঞ্জার সিটে ছিল। ড্যাশের উপর একটি বুট। অর্ধঘুমিয়েছিল শর্তের শেষের আলোতে। এক ধরনের তির্যক শোনা যায় একটি প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিম লগিং রাস্তাকে প্রায় আনুষ্ঠানিক কিছুতে পরিণত করে। তারা বনের এই প্রসারিত অংশে ডজন খানেক আগে কাজ করেছে। প্রতি অক্টোবরে তারা যেভাবে কাঠ কাটতে বের হয়েছে। যেহেতু ছেলেটি কুড়াল দোলাতে পারার মতো বয়স হয়েছে। ফাটল জানালা দিয়ে বাতাস আসছে, শুষ্ক পাইন এবং ঠান্ডা মাটির গন্ধ। বাবা একবার তার নাম বললেন নিঃশব্দে এবং ইশারা করলেন। 400 গজ উপত্যকা জুড়ে বিপরীত রিজের উপর একটি চিত্র রাস্তা পার হচ্ছিল 2 পায়ে। এর পদচারণা ছিল ইচ্ছাকৃত, তাড়াহুড়োহীন, প্রশস্ত কাঁধের হাঁটার মধ্যে কিছুই হরিণ বা ভালুকের সাথে মেলেনি। সঙ্গে সঙ্গে ছেলে জেগে উঠল। তার হাত পিছনের সিটে গুলি করে। ক্যামকর্ডারের জন্য তার চোখ কখনো চিত্রটি ছেড়ে না যায়। আঙ্গুলগুলি থর্পস এবং চেইনসো কেসগুলির উপর ঝাঁকুনি দেয় যতক্ষণ না তারা শক্ত প্লাস্টিকের খোলের চারপাশে বন্ধ হয়ে যায়। রেকর্ডের আলো চমকানোর সময় চিত্রটি ইতিমধ্যেই ফুটপাত পরিষ্কার করে ট্রিলাইনের দূরবর্তী প্রান্তে একটি ঢিপি পাথরের পিছনে পিছলে যাচ্ছে। ফুটেজে এটি 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য ধারণ করেছে। তারা বাড়ির ড্রাইভের প্রথম মাইলের জন্য কথা বলেনি। বাবা 2 হাতে চাকা চেপে ধরলেন। ছেলেটি ছোট ভাজআউট স্ক্রিনে বারবার ক্লিপটি দেখেছে, একই অর্ধ-সেকেন্ড লুপ। যখন তারা সেই রাতে অনলাইনে পোস্ট করেছিল তখন তারা বিগফুট দাবি করেনি। তারা একটি প্রশ্ন করেছিল। কেউ এর উত্তর দিতে পারেনি। জাহান্নামে কি? একজন পর্বতভ্রমণকারী উঁচু দেশের একটি জঙ্গলযুক্ত ট্রেইলে একটি ছোট ক্লিপ রেকর্ড করেছিলেন এবং ফুটেজে কোনো দৃশ্যমান প্রমাণ নেই। এটি যা সংরক্ষিত হয়েছে তা একটি ক্যামেরা যা ধরতে পারে তার চেয়েও খারাপ। অডিওটি প্রথমে সাধারণ। হাইকারের বুটের কাছে একটা কুকুর হাঁপাচ্ছে। বাতাস দীর্ঘ ধীর টানে ছাউনির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া। রবারের তলদেশে শুকনো সূচের ক্রাঞ্চ। একটি বনের পরিবেষ্টিত ছন্দ যা বিশ্বাস করে যে এটি একা। তারপর অন্য কিছু। গাছের ভিতর দিয়ে রক্ত ঝরেছে গভীর থেকে, ঢালের নিচে অস্পষ্ট। আন্ডারগ্রোথ। কাঠ থেকে একটা কণ্ঠস্বর উঠল। কম গুত্তুরাল। ট্যাক্সি। এটা একটা চিৎকার ছিল না। এটি একটি ছাল ছিল না। এটি একটি পাহাড়ি সিংহের আঞ্চলিক চিৎকার ছিল না, এবং এটি রাট এলকের বিউগল ছিল না। পর্বতারোহী এই পাহাড়ে তার জীবন কাটিয়েছেন এবং তাদের মধ্যে বসবাসকারী প্রতিটি প্রাণীর কথা শুনেছেন। তিনি এই কথা শুনেনি। এটি ছাউনি দিয়ে চড়াই গড়িয়েছে। কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা বাতাসে ঝুলছে এবং ধীরে ধীরে বিবর্ণ হয়ে গেছে যে দিক থেকে এসেছিল। হাইকারের প্রতিক্রিয়া ছিল অনিচ্ছাকৃত। মন জুড়ানোর আগেই শরীর থেমে গেল। তার কণ্ঠস্বর
রেকর্ডিংয়ে কাঁচা ক্যাপচার করা এমন একজন ব্যক্তির অস্পষ্ট সমতলতা বহন করে যার বেঁচে থাকা প্রবৃত্তি তার মাথার প্রতিটি যুক্তিবাদী চিন্তাকে ছাপিয়ে গেছে। তিনি তদন্ত করেননি। সে ট্রেইলে দাঁড়িয়ে শুনল। একটা হাত এখনও তার প্যাকের স্ট্র্যাপে, কুকুরটি তার বাছুরের সাথে জোরে চাপ দিল। কুকুর না, শব্দের উৎস কখনো ক্যামেরায় দেখা যায়নি, কিন্তু অডিওতে কিছু সংরক্ষিত ছিল। প্রাথমিক এমন একটি কণ্ঠস্বর যা একজন আজীবন বাইরের মানুষ শনাক্ত করতে পারেনি, শ্রেণীবদ্ধ করতে পারেনি এবং ব্যাখ্যা করতে পারেনি। আওয়াজগুলো প্রথমে আসে, ভিজ্জুজালগুলি পরে আসে। বার্কহেড মাউন্টেন্স, নর্থ ক্যারোলিনা, মে 13, 2017, বিকেল 4:31টায় একজন ব্যক্তি তার গাড়ি থেকে 10 মাইল দূরে আশেবড়োর কাছে বার্কহেড মাউন্টেন ন্যাশনাল ফরেস্টের গভীরে হাইকিং করছিলেন। পার্কিং লট সে যখন টেনেছিল তখন খালি ছিল। আগের দিন প্রবল বৃষ্টি সবাইকে দূরে সরিয়ে রেখেছিল। ট্রেইলটি লাল ক্যারোলিনা কাদামাটির সাথে চটকদার ছিল, যা মাটিকে একটি ধীর গতির স্লাইডে পরিণত করেছিল। তার বুটের নিচে এবং বাতাস এখনও ভেজা পাথরে ঠান্ডা খনিজ গন্ধ বহন করে। সে পায়ের ছাপগুলি সরাসরি তার সামনে পায়ের ছাপ দেখতে পেল। দীর্ঘ তারা ব্রাশচাকা পাহাড় থেকে নেমে আসে, পথ পেরিয়ে অন্য পাশের ঘন জঙ্গলে হারিয়ে যায়। তিনি তাদের পাশে কুকডে বসেন, সাবধানে তাদের ছবি তোলেন। নিজেকে বলেছিলেন যে একটি যুক্তিযুক্ত ব্যাখ্যা থাকতে হবে এবং হাইকিং চালিয়ে যান। সে বিগফুটে বিশ্বাস করল না। সে রাতে পুরো অন্ধকারে তার তাঁবুতে শুয়ে বৃষ্টির সাথে তার উপরে নাইলনের হাতুড়ি, সে জেগে উঠল এমন শব্দে যা তার বোঝার পুনর্বিন্যাস করে সেই পাহাড়ে কি বাস করে। গুড গুড, ভেজা কণ্ঠস্বর যা প্রায় জৈব শোনাচ্ছিল, যেন কিছু একটা তরল দিয়ে শ্বাস নিচ্ছে। কমটেক্সি হাহাকার যা ছাউনি থেকে প্রতিধ্বনিত হয়েছিল এবং একে 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 পাহাড়ের মধ্যে লাফিয়ে চলেছে যতক্ষণ না উৎস খুঁজে পাওয়া অসম্ভব। অন্ধকারে পিঠের উপর শুয়ে পড়ল। তার শ্বাসপ্রশ্বাস অগভীর হয়ে গেল। তার ডান হাত তার চোখ না বলেই তার অস্ত্র খুঁজে পেয়েছে। তার চারপাশের গাছের মধ্য দিয়ে যা ঢেলে দেওয়া হচ্ছে তার প্রতিটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন। একা সেই একই জঙ্গলের মধ্য দিয়ে যেখানে সেই 20 ইঞ্চি ছাপগুলো 8 ঘন্টা আগে তার পথ অতিক্রম করেছিল। শব্দগুলি তাকে প্রথম মাইল ধরে অনুসরণ করেছিল, অবশেষে তাদের গ্রাস করার আগে। আজ পর্যন্ত সে যা শুনেছে তার সাথে সেগুলি জঙ্গলে থাকা উচিত এমন কিছুর সাথে মিলিত হতে পারে না। বরফের খালি পায়ে 2014 সালে একদল শিশু তুষারময় জঙ্গলে খেলছিল যখন একটি বাড়ির পিছনের একটি গাছের ঘরের কাছে ভিডিও রেকর্ড করা হয়েছিল। তাজা গুঁড়ো একটি অবিচ্ছিন্ন চাদরে বনের মেঝে ঢেকে দিয়েছে। বাতাস নাকের ভিতরটা দংশন করার মতো তীক্ষ্ণ ছিল। প্রতিটি শাখা ফাটল তার চেয়ে কাছাকাছি শোনাছিল। শব্দ সবসময় গভীর শীতের জঙ্গলে যেভাবে আচরণ করে, যেখানে তুষার ঠান্ডা ছাড়া সবকিছু শুষে নেয়। ক্যামেরাটি গাছ জুড়ে প্যান করেছে এবং একটি বড় অন্ধকার চিত্রকে ধরেছে। কাণ্ডের ফাঁক দিয়ে সোজা চলে যাচ্ছে। এটি একবার খোলা সীমানা অতিক্রম করে অদৃশ্য হয়ে যায়। বাচ্চাদের প্রথম প্রবৃত্তি ছিল ভালো। তারা সেই জঙ্গলে কি বাস করে তা জানার জন্য যথেষ্ট বয়স্ক এবং তারা যে প্রথম উত্তরের জন্য পৌঁছেছে তা এখনও বিশ্বাস করার মতো যথেষ্ট তরুণ। তাদের একজন ইশারা করল, আরেকজন ঘাবড়ে গিয়ে হেসে উঠল। তারপরে তারা গাছের লাইনের কিনারায় চলে গেল এবং খুঁজে পেল ট্র্যাকগুলি। আকৃতিটি যেখানে দাঁড়িয়েছিল তার কাছাকাছি তাজা তুষারে চাপা দীর্ঘ, স্পষ্টভাবে সংজ্ঞায়িত ছাপগুলি, স্পষ্টভাবে খালি পায়ের মতো আকৃতির। বুট নয়, পাঞ্জা নয়, খালি মানব জমা বরফের মধ্যে পা, প্রতিটি প্রাপ্তবয়স্ক জুতার চেয়ে অনেক বড়। 5টি পায়ের আঙ্গুল, একটি গোড়ালি, একটি পরিষ্কার খিলান। বিগফুট তদন্তকারী জ্যাক বার্নস পরে একটি স্কেল রেফারেন্স হিসাবে কাছাকাছি একটি পিকনিক টেবিল ব্যবহার করে ফুটেজটি বিশ্লেষণ করেছেন। তার অনুমান প্রায় 8 ফুট লম্বা চিত্রটি স্থাপন করেছে। ভিডিও অনলাইনে যাওয়ার কয়েকদিনের মধ্যে ইন্টারনেটকে বিভক্ত করে, কিন্তু ট্র্যাকগুলি সহজে বরখাস্ত হওয়া প্রতিরোধ করে। পোশাক পরিধানকারীরা বুটপ্রিন্ট রেখে যান। ভাল্লুক পায়ের ছাপ ফেলে যাই হেঁটেছিল তুষার ছাপ রেখে গিয়েছিল যা মেলেনি। এবং এটি হিমাঙ্কের তাপমাত্রায় খালি পায়ে করেছিল একটি গাছের ঘর থেকে যেখানে শিশুরা খেলছিল। প্রিন্টগুলি 3 দিন পর্যন্ত গলেনি। একটি রিজ উপর একটি চিত্র, কোনো উৎসসহ একটি শব্দ, ভেজা মাটিতে পায়ের ছাপ, খালি পায়ে চাপা বরফে, যেগুলি এখনও এগিয়ে রয়েছে সেই এনকাউন্টারগুলি যা গবেষকরা শব্দটি ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। যাওয়ার আগে সাবস্ক্রাইব করুন আরও। এরপরে যা আসে তা থেকে দূরে সরে যাওয়া কঠিন হুডু ক্রিকে শাখা হুডু ক্রিক, পূর্ব ওরেগনে 3য় দিন, উত্তর ফর্ক জন ডে।
মরুভূমির গভীরে গিরিখাতের দেয়ালগুলি হাইকারের ক্যাম্পসাইটের দুপাশে খাড়া হয়ে উঠেছে, পুরানো বৃদ্ধির শঙ্কু দিয়ে দমবন্ধ হয়ে গেছে, এবং তার নিচের শুকনো খাড়িটি আলগা পাথরে ছেয়ে গেছে, যা প্রতিটি ছোট শব্দকে আরও বড় কিছুতে প্রবাহিত করেছে। 2 দিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। সে এটা জানত। একদিন সে রানারকে দেখেছিল, একটা অন্ধকার মূর্তি ঘন ব্রাশের ভিতর দিয়ে নিচের দিকে এগিয়ে যাচ্ছে একটা গতিতে যা ভূখণ্ডের কোনো মানেই ছিল না। 2 দিন লালচে এবং খাড়া কিছু একটা তাকে শিবিরের উপরের গাছের মধ্যে দিয়ে এগিয়ে দিয়েছিল, তার গতিবিধি এমন সূক্ষ্মতার সাথে মিলে যে কাকতালীয় ছিল না। 3য় বিকেলে সে একা থাকার ভান করা বন্ধ করে দিয়েছিল। সে খাড়ির ধারে জলের বোতল ভরছিল যখন প্রথম ডালটি নেমে আসে। ওটা পড়েনি, নিক্ষেপ করা হয়েছিল। এটি তার উপরে ঢালের কোথাও থেকে এসেছে, একটি সমতল খিলানের মধ্যে বাতাসের মধ্য দিয়ে গড়াগড়ি খাচ্ছে। যেখান থেকে তিনি হাঁটু গেড়েছিলেন সেখান থেকে 6 ফুট দূরে পাথরের মধ্যে শেষ হয়েছে। সে শক্ত হয়ে চমকে উঠে তাকাল। ঢালটি খাড়া এবং ভারী কাঠের ছিল। সে কাণ্ডের মাঝখানে আলোর নাড়াচাড়া ছাড়া আর কিছুই দেখতে পেল না। তারপর দ্বিতীয় শাখাটি এল। এটি আরও কাছে এল। তার মস্তিষ্ক শেষ হওয়ার আগেই সে পাথরের মধ্য দিয়ে প্রভাব শুনতে পায়। এটি দেখার প্রক্রিয়াকরণ। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, পানির বোতলটা তখনও তার হাতে, পানি ঝরছে তার কবজির নিচে অলক্ষে, এবং পাহাড়ের দিকে এমন একটা জায়গায় তাকালো যেটা সে ঠিক করতে পারছিল না। সেখানে কিছু একটা লক্ষ্য ছিল, সেখানে কিছু একটা ব্যবহার করছিল। উচ্চভূমি তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে। সেই রাতে তার তাঁবুর নিচের গিরিখাত থেকে চিৎকার ভেসে এল। সে প্রথম আলোতে বেরিয়েছিল, আর কখনো ফিরে যায়নি। পাহাড়ের উত্তাপ। 30শে অক্টোবর মধ্যরাতের ঠিক আগে জন ব্রাউন তার ভাইয়ের হাতে একটি পর্দার দিকে তাকিয়েছিল। পর্দা একরঙা ধূসর ক্লাউড। এর উপর ওয়াশিংটনের গ্রেস হারবার কাউন্টিতে তাদের সম্পত্তির পিছনে জঙ্গল, ঢালের ঠান্ডা পটভূমিতে অস্পষ্ট তাপ। একটি জীবন্ত দেহের স্বাক্ষর ছিল, মাথা, কাঁধ, বুকের উপরের অংশ, দাঁড়ানো 3 বা 4 ফুট। যে অবস্থান থেকে তারা দেখছিল তার চেয়ে নিচে। ভাই কথা বললেন না। নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরের বাতাস যথেষ্ট ঠান্ডা ছিল। নিকটতম প্রতিবেশীটি ঘন কাঠের মধ্য দিয়ে আধা মাইল দূরে ছিল। একমাত্র শব্দ ছিল থার্মাল ইউনিটের ক্ষীণ ইলেকট্রনিক গুঞ্জন, এবং ভাইদের নিজের শ্বাসপ্রশ্বাস, খুব অগভীর এবং খুব দ্রুত। জন স্ক্রিনের কাছাকাছি ঝুঁকে পড়ল। পাহাড়ের গায়ের চিত্র নড়েনি। এটি কেবল সেখানে ছিল, উষ্ণ এবং বিশাল এবং ভুল, ঢালের একটি জায়গা দখল করে যেখানে সেই আকারের কিছুরই কোনো ব্যবসা ছিল না। আকৃতি ভুল ছিল। তারা গবাদি পশু বাদ দিয়েছে। তারা ভাল্লুককে বিবেচনা করে তা ফেলে দিয়েছিল। কোনো কালো ভাল্লুকের তাৎক্ষণিক অঞ্চলে নথিভুক্ত করা হয়নি। এবং সিলুয়েটটি খুব খাড়া, কাঁধ জুড়ে খুব প্রশস্ত, খুব স্থির ছিল। অবশেষে চিত্রটি ঢাল থেকে সরে গেলে এবং তাপ স্বাক্ষর বিবর্ণ হয়ে গেলে ভাইরা প্রথম আলোতে যেখানে দাঁড়িয়েছিল সেখানে চলে যান। মাটিতে পায়ের ছাপ ছিল। বরগুলো গভীর বেশি। একই মাটিতে তাদের নিজস্ব প্রিন্টের সাথে তুলনা পরিমাপ। দৈর্ঘ্য এবং প্রস্থে উল্লেখযোগ্য পার্থক্য দেখায়। রেকর্ড করা অবস্থানে একটি স্কেল পোল ব্যবহার করে তারা আনুমানিক 4 ফুট কাঁধ জুড়ে এবং 7 ফুট লম্বা চিত্রটি অনুমান করেছে। থার্মাল ইমেজিং পোশাকের বিবরণ ক্যাপচার করে না। এটা ক্যামেরা কৌশল ক্যাপচার না। এটি একটি জীবন্ত প্রাণী থেকে দেহের তাপ বিকিরণ করে এবং উষ্ণ রক্তযুক্ত এবং বিশাল কিছু তাদের বাড়ির পিছনে 40 ফুট দূরে দাঁড়িয়েছিল। বেন সেই রাতে সোফায় ঘুমিয়েছিলেন, তার পাশে থার্মাল ইউনিটটি চালিত ছিল। এর একরঙা স্ক্রিনটি পিছনের জানালার দিকে নির্দেশ করে। তিনি দিনের আলো পর্যন্ত ফুটেজটি আর পর্যালোচনা করেননি। কার্পেন্টার চুতরটি একটি জঙ্গলের মধ্য দিয়ে একটি রুটিন ট্রিপে একা হাইকিং করছিলেন, যেমন শান্ত একখাটা তিনি আগে কয়েক ডজন বার নিয়েছিলেন। তিনি তার প্যাকের উপরে ফ্রেমে মাউন্ট করা একটি পশ্চাৎমুখী গপ্র পড়তেন। অভ্যাসের বাইরে তার পিছনের পথ রেকর্ড করতেন। হাইকটি ছিল অনিয়মিত। তিনি অস্বাভাবিক কিছুই দেখেননি, অস্বাভাবিক কিছু শোনেননি, এবং হাঁটার পুরো দৈর্ঘ্যের জন্য অস্বাভাবিক কিছুই অনুভব করেননি। সেই রাতে বাড়ি ফিরে তিনি তার ল্যাপটপে ফুটেজটি টেনে নিয়েছিলেন এবং এটি দিয়ে ঘষেছিলেন। সে প্রায় মিস করেছিল। একটি বর গাছের কাণ্ডের আড়ালে আংশিকভাবে লুকিয়েছিল, একটি বিশাল আকৃতির অর্ধেক অংশের মধ্যে দাঁড়িয়েছিল, অর্ধেক গতির মধ্যে দৃশ্যমান। ট্রাঙ্কস তাকে নিচের দিকে হেঁটে যেতে দেখছে। এটা অনুসরণ করা হয়নি। এটা সোচ্চার হয়নি। এটা তার ওজন স্থানান্তরিত না। এটি সেখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছে, এখনও চারপাশের গাছগুলির মতো পথটি দেখার জন্য নিখুঁতভাবে অবস্থান করছে। কেউ এটি দিয়ে সামনের দিকে হাঁটছে। সে এর গজ মধ্যে দিয়ে গেছে। তার দেহটি পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। তার পিঠ ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
তার মনোযোগ ইঙ্গিত করা হয়েছিল এনকাউন্টারের পুরো সময়কালের জন্য ভুল দিকে, এবং চিত্রটি বেছে নিয়েছিল লুকিয়ে রাখা সেই একক বিষ, জড়িত না হওয়ার পছন্দ, যে কোনো চার্জিং চিত্র বা আক্রমণাত্মক প্রদর্শনের চেয়ে বেশি বিরক্তিকর। এটা সচেতনতা বোঝায়, এটি সিদ্ধান্ত গ্রহণকে বোঝায়, এটা বোঝায় যে সেই গাছগুলিতে যা কিছু দাঁড়িয়েছিল তা ঠিক কি দেখছে তা বুঝতে পেরেছে, তার বিকল্পগুলি ওজন করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে আপাতত তাকে যেতে দেওয়া হবে। সুতোর ক্লিপটি দেখা বন্ধ করার আগে 3 বার দেখেছিল। তারপর ল্যাপটপ বন্ধ করে অনেকক্ষণ অন্ধকারে রান্নাঘরে বসে রইল। প্রত্যেক পর্বতারোহী যারা কখনো হেঁটেছেন একলা বনে ট্রেইলে, তাদের পিছনের গাছে তাদের পিঠ ছিল। ফুটেজ 1। প্রশ্ন জিজ্ঞাসা করে যা জিজ্ঞাসা করা যায় না। কতবার কিছু সেখানে দাঁড়িয়ে আছে, দেখছে এবং থাকতে বেছে নিয়েছে অদেখা।